Welcome to Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session, we are going to see the current affairs and the Hindu newspaper of the date 29th January of 2025. আরও একবার বেঙ্গলি ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টসদের জন্য হিন্দু নিউজপেপার অ্যানালাইসিস নিয়ে বিদ্যাভবন ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি শুভেন্দু ঘোষ এই নিউজপেপার অ্যানালাইসিসটি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তোমরা যারা ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টস আছো, যারা ইউপিএসসি অর্থাৎ সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা ভবিষ্যতে সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য ইচ্ছা আছে, প্রস্তুতি নেওয়া শুরু করছো, তাদের সকলের কাছে অনুরোধ, তোমাদের যাদের যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাচ্ছে, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার দেখো। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় সেক্ষেত্রে তোমরা ভিডিওটিতে একটি লাইক করবে এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা ইউপিএসসি রিলেটেড অ্যান্ড প্রিপারেশনটাকে যাতে তোমরা আরো বেশি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই ক্ষেত্রে বিদ্যাভবন ইনস্টিটিউটের পক্ষ থেকে যে কোনো ধরনের হেল্পফুল কন্টেন্ট তোমরা খুব সহজে পেতে পারো। তো আজকের নিউজ পেপার অ্যানালাইসিস সেটা শুরু করা যাক। সেটা হচ্ছে ফার্স্ট আর্টিকেল আছে, মোদি likely to visit US to deepen ties, says ট্রাম্প। তো ট্রাম্প হচ্ছে অনারেবল প্রেসিডেন্ট অফ ইউএসএ। কি পয়েন্ট এই আর্টিকেলের কি পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া ইউএস বাইল্যাটারাল রিলেশন। বাইল্যাটারাল রিলেশনটা হচ্ছে যখন দুটো কোনো দেশের মধ্যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটাকে বলছে বা সেটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল রিলেশন। আর্টিকেলটা এখানে যেটা বলেছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ লাইকলি টু ভিজিট ওয়াশিংটন ডিসি ইন ফেব্রুয়ারি, US President Donald Trump has said in an announcement that came hours after Trump and Modi spoke over the phone calls on Monday. The White House called for a fair bilateral trading relationship and indicate that India would host the leader of quadrilateral grouping in the coming months. তো গত সোমবার দিন ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়ান অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড অনারেবল ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনের মাধ্যমে কথাবার্তা হয়। তো সেই কথাবার্তাতে যে যে বিষয়গুলো উঠে এসেছে সেটাকে ডিপেন্ড করে এই আর্টিকেলটা, ঠিক আছে? তো সেই কথোপকথনে, তাদের দুজনের কথোপকথনে মেন কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? কোয়াড, হোয়াট ইজ কোয়াড? The Indo-Pacific Quad Partnership. Who is the members of the Quad? India-US bilateral relationship. The history of India-US bilateral relationship. The current development of India-US bilateral relationship. The challenge of India-US bilateral relationship. Way forward of India-US bilateral relationship. তো আমাদেরকে এই বাইল্যাটারাল রিলেশনশিপ মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস থেকে এটাকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। রেঞ্জ অফ রিজিওনাল ইস্যু, তো বিভিন্ন ক্ষেত্রে রিজিওনালি যে সমস্ত আঞ্চলিকভাবে যে সমস্ত ইস্যুসগুলো ক্রিয়েট হয় সেই সমস্ত বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, ইনক্লুডিং সিকিউরিটি ইন ইন্দো প্যাসিফিক, ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য ইউরোপ। নেক্সট, US-India strategic partnership. Strategic partnership means cooperation area. Mr. Modi on Monday said he had a telephone conversation with Mr. Trump and had agreed to work for global peace and security. Congratulate him, Mr. Trump, on his historic second term. তো মিস্টার মোদি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কনগ্রাচুলেশনস জানিয়েছেন তার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হওয়ার জন্য।
এবং তাদের মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথোপকথন হয়েছে, যার কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইন্ডিয়াকে একটি দ্বিপাক্ষিক বাইল্যাটারাল ট্রেডের জন্য আহ্বান জানিয়েছেন, যে কারণে ইন্ডিয়ার থেকে ভারতের প্রাইম মিনিস্টার ফেব্রুয়ারি মাসে ইউএসএ তে যাবে। তিনি আরো বলেছেন এবছরে আগামী কয়েক মাসের মধ্যে কোয়াড কোয়াডের যে সাবমিট সেটা লিডিং করবে ইন্ডিয়া। তো হোয়াট ইজ কোয়াড? Quad, also known as the Quadrilateral Security Dialogue or simply the Quad, is an informal strategic forum comprising four countries: United States, Japan, India and Australia. তো কোয়াড হচ্ছে মেইনলি এই যে চারটে দেশ, ইউনাইটেড স্টেট, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশের একটা মিলিত একখানা একটা ইনফর্মাল একটা সংগঠন বলা যেতে পারে, ঠিক আছে, যেটা মেইনলি কাজ করে হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়নে। Quad is aimed at promoting regional security and economic cooperation in the Indo-Pacific region। তো কোয়াডের মেন লক্ষ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রিজিওনাল সিকিউরিটি অর্থাৎ এই অঞ্চলের যে নিরাপত্তা এবং ইকোনমিক কোঅপারেশন অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যে সহযোগ পরস্পরের সাথে যে একটা কোঅপারেশন, সেই জিনিসটাকে প্রমোট করে। The grouping follows the Tsunami Core Group of 2004 and its new type of diplomacy developed in response to the 2004 Indian Ocean's earthquake and tsunami। তো যখন 2004-এ যখন ভারত মহাসাগরে সুনামি হয়েছিল, তখন সেটাকে ট্যাকেল করার জন্য একটা সুনামি কোর গ্রুপ অফ 2004 বলে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছিল, যেখানে মেইনলি এই চারটে দেশ বিশেষভাবে তাদের অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। পরবর্তীতে সেইটাকেই তারা বজায় রেখে কোয়াড নামে তারা কি করেছে, তারা এটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মেন উদ্দেশ্য কি? তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে কোনো ধরনের আনএক্সপেক্টেড ঘটনা, সেটা সিকিউরিটি চ্যালেঞ্জ হতে পারে বা যে কোনো ধরনের আনএক্সপেক্টেড ঘটনা, সেটাকে মোকাবিলা করার এবং তার সাথে ইকোনমিক কোঅপারেশনটাকে বজায় রাখার। It was initiated in 2007 by Japanese Prime Minister Shinzo Abe। তো এটা শুরু হয়েছিল 2007 সালে। কোয়াড শুরু হয়েছিল কবে? 2007 সালে, ঠিক আছে। উইথ দ্য সাপোর্ট অফ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জন হাওয়ার্ড, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মনমোহন সিং অ্যান্ড ইউএস ভাইস প্রেসিডেন্ট ডিকে চেইনি। তো এই যে চারটে দেশের যে কান্ট্রি লিডার্স ছিল, তাদের মধ্যে কথোপকথনের দ্বারা এই 2007 সালে কোয়াডটা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে the Quad has held several meetings at the ministerial and leaders level to discuss issues such as maritime security, infrastructure development, and supply chain resilience. This year in 2025, USA will host the Quad foreign minister meetings, and in these 2025 India will host the Quad leader summit। তো এবছরে যে কোয়াডের সামিট আছে 2025-এ, সেখানে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোয়াডস মেম্বার কান্ট্রিগুলির ফরেন মিনিস্টারদের যে মিটিং, সেটাকে হোস্ট করবে ইউএসএ, এবং ইন্ডিয়া হোস্ট করবে কোয়াড লিডার সামিটদের। তো কোয়াডসের যে চারটে যে কান্ট্রি, কোয়াডসের মেইন চারটে কান্ট্রি অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া, এই চারটে কান্ট্রির লিডার্সদের যে মিটিং, সেটাকে হোস্ট করবে ইন্ডিয়া। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এসএসসি যে কোনো এক্সামে, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, যে কোনো এক্সামে এই কোশ্চেন গ্যারান্টেড সহকারে এবছর আসতে চলেছে। The four countries
share a common interest in maritime trade and open Indo-Pacific, promoting democracy, human rights, and rule of law, and countering China's expanding influence in the region. তো এই যে কোয়াড এখন যে বিষয়গুলোর উপরে কাজ করছে এর মেন যে এম ছিল, মেন যে এমটা ছিল সেটা হচ্ছে প্রমোটিং রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা মেইন অ্যাম্বিশন ছিল। কিন্তু বর্তমানে কোয়াড যে বিষয়গুলোর উপরে কাজ করছে সেগুলো হচ্ছে আহ সেগুলো হচ্ছে ওপেন ইন্দো প্যাসিফিক, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক, প্রমোটিং ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড রুল অফ ল। তো ইন্দো প্যাসিফিক অঞ্চলটাকে, ভারত এবং প্রশান্ত মহাসাগরের যে এরিয়াটা, সেই অঞ্চলটাকে ফ্রি অ্যান্ড ওপেন, অর্থাৎ কারোর আন্ডারে ডমিনেটের হাত থেকে রক্ষা করছে এবং তার সাথে সেটাকে সকলের জন্য ওপেন করে রাখছে, ঠিক আছে, উন্মুক্ত করে সকলের জন্য খোলা সেরকম করে রাখছে, ঠিক আছে, কারোর নিজের একার আন্ডারে ডমিনেট সেরকম হতে দিচ্ছে না, তার এগেনস্টে কাজ করছে। প্রমোটিং ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসি বা গণতন্ত্রকে প্রমোট করছে এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলের এরিয়াতে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে বা যে সমস্ত রিজিয়ন্স গুলো রয়েছে সেখানে। হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকারকে এখানে রক্ষা করছে, অ্যান্ড দ্য রুল অফ ল, এবং আইনের শাসনকেও রক্ষা করছে, অ্যান্ড কাউন্টারিং চায়নাজ এক্সপ্যান্ডিং ইনফ্লুয়েন্স ইন দ্য রিজিয়ন, এবং চায়নার যে একটা অগ্রসর নীতি রয়েছে, চায়না যে একটা অ্যাগ্রেসিভ কান্ট্রি, অর্থাৎ সে যে নিজের ইনফ্লুয়েন্সটাকে দিকে বাড়িয়ে ছড়িয়ে দিতে চাচ্ছে, সেইটাকে কাউন্টারিং করছে, ঠিক আছে। তো এটাকে এক কথায় বলা যেতে পারে যে এটা সাউথ এশিয়ার ন্যাটো, কোয়াডটাকে এক কথায় সাউথ এশিয়ার ন্যাটো বলা যেতে পারে, ঠিক আছে। এখানে এই সমস্ত বিষয়গুলোর উপরে কোয়াড কাজ করছে। The diplomatic and military agreement was widely viewed as a response to increased Chinese economic and military power. তো এই যে কোয়াডের মেইনলি প্রথমত যে অ্যাম্বিশন নিয়ে শুরু করেছিল, তা সেখান থেকে এখন এটা বেশ খানিকটা স্ট্র্যাটেজিক অ্যান্ড মিলিটারি পাওয়ারকে গেইন করছে, পাওয়ারকে তুলে ধরতে চেষ্টা করছে, যার প্রধান কারণ হচ্ছে যে চাইনিজের যে ইকোনমিক এবং মিলিটারি পাওয়ার যেটা চায়না বৃদ্ধি করছে। কখনো কখনো আমরা দেখেছি ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত এবং প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে চায়না তার শক্তি প্রদর্শন করে সেই অঞ্চলটাকে নিজের কবজায় আনার চেষ্টা করছে। তো এর এগেনস্টে, এটাকে কাউন্টার করার জন্য কোয়াড এখন মিলিটারি এগ্রিমেন্টের দিকে এগোচ্ছে, ঠিক আছে। দ্য ডায়লগ ওয়াজ প্যারালালড বাই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ অফ অ্যান আনপ্রেসিডেন্টেড স্কেল টিল্টেড এক্সারসাইজ মালাবার অর মালাবার এক্সারসাইজ। তো এই যে কোয়াডের যে চারটে কান্ট্রি, ইন্ডিয়া, ইউএসএ, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, এই চারটে কান্ট্রি তারা তাদের স্ট্র্যাটেজিক যে ডিপ্লোমেসি, তার সাথে সাথে তারা তাদের মিলিটারি যে স্ট্রেংথ সেটাকেও তারা তুলে ধরেছে, যেই যেই কারণে তারা এই চারটে দেশ, স্পেশালি এই চারটে দেশ, তারা এই যে এক্সারসাইজ মালাবার আর মালাবার এক্সারসাইজ, এইটাকে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, এটা হচ্ছে একটা নেভাল এক্সারসাইজ, এই নেভাল এক্সারসাইজটাকে তারা প্রত্যেক বছর তারা কি করছে, তারা এই এক্সারসাইজটাকে চারটে দেশ মিলে একসঙ্গে তারা এটাকে পালন করছে। দ্য মালাবার নেভাল এক্সারসাইজ বিগ্যান ইন 1992। এই যে মালাবার এক্সারসাইজ, এটা শুরু হয়েছিল 1992 সালে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস। এটা ফার্স্ট শুরু হয়েছিল কাদের মধ্যে? ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে। নেভিজ in Indian Ocean since 2015, Japan has been permanent partner in the exercise. The 2020 edition of Malabar exercise, which include Australia, was held in two phases in the Bay of Bengal and the Arabian Sea. তো 2015 সালে জাপানের পার্মানেন্ট মেম্বারশিপ হিসেবে এই যে মালাবার এক্সারসাইজের পার্মানেন্ট মেম্বারশিপ হিসেবে অংশগ্রহণ করেছে, এবং 2020-তে অস্ট্রেলিয়া এটার মেম্বারশিপ হিসাবে অংশগ্রহণ করেছে। In 2014 it held from
8 October to 18 October it was 28th edition. তো 2024-এ শেষবার মালাবার এক্সারসাইজ 8ই অক্টোবর থেকে 18ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল এবং এটা ছিল 28তম এডিশন। ঠিক আছে, তো এই ছিল সিম্পলি কিছু এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য কোয়াড যেগুলো তোমাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, ইউপি's রিপাবলিক ডে ট্যাবলো উইন্স ফার্স্ট প্লেস। তো সেকেন্ড যেটা, এটা আর্টিকেল বলতে একটা সিম্পল একটা জেনারেল নলেজ, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স যে আমাদের রিপাবলিক ডেতে যে ট্যাবলো গুলো রিপ্রেজেন্ট করা হয়ে থাকে সেখানে ইউপির উত্তরপ্রদেশের যে ট্যাবলো যেটা রিপ্রেজেন্ট করা হয়েছিল সেটা ফার্স্ট প্লেস হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট আর্টিকেলস হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাসিফিকেশন ডিনোটিফাইড ট্রাইবস। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল যেখানে বলা হয়েছে যে কিছু ডিনোটিফাইড ট্রাইবসকে ক্লাসিফাইড করা হয়েছে। ডিনোটিফাইড ট্রাইবস বলতে স্পেশালি 1924 সালে ব্রিটিশ গভর্নমেন্ট যখন দিকে দিকে বনাঞ্চলে তাদের আধিপত্য ছড়িয়ে দিচ্ছিল তখন সে সময় কিছু ট্রাইবালসরা তাদের এগেনস্টে গর্জে উঠেছিল। সেই সময় ব্রিটিশ সরকার কিছু ট্রাইবালসকে নোটিফাইড বলে ঘোষণা করেছিল। পরবর্তীতে 1949 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই নোটিফাইড যে ট্রাইবালস গুলো ছিল তাদেরকে ডিনোটিফাইড করে চিহ্নিত করেছে। কিন্তু সমস্যা হচ্ছে সেই নোটিফাইড অবস্থাতে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য তারা অন্যান্য কিছু ট্রাইবসদের সাথে মিশে গিয়েছিল। তারা তাদের নাম, তাদের পরিচয় তারা পরিবর্তন করে ফেলেছিল। তো denotified tribes, after 3 years of research, the Anthropological Survey of India and Tribal Research Institute have for the first time systematic categorization of 268 denotified, categorized 268 denotified semi-nomadic and nomadic tribes across India. তো অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউশন, এই যে দুটো অর্গানাইজেশন, এই দুটো অর্গানাইজেশনের লাস্ট 3 বছর ধরে তারা রিসার্চ করে 268টা ট্রাইবসকে ক্যাটাগরাইজড করেছে। আউট অফ দিস 179 communities are now recommended for inclusion in the scheduled caste, scheduled tribe and other backward classes list. তো এই যে 268টা যে ট্রাইবসকে চিহ্নিতকরণ করা হয়েছে তার মধ্যে 179টা ট্রাইবসকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসি লিস্টের মধ্যে ইনক্লুড করতে বলা হয়েছে। দিস historical effort aims to rectify long-standing classification gaps and ensure these communities receive rightful benefits. তো এই যে হিস্টোরিক্যাল যে এফোর্ট, যে প্রচেষ্টাটা করা হয়েছে সেটা কিসের জন্য করা হয়েছে? যাতে এই সমস্ত কমিউনিটিস গুলো তারা তাদের মানে যেটা প্রাপ্য যে অধিকার, রাইটফুল বেনিফিটস যে তাদের যে প্রাপ্য সেটা যেন তারা সঠিকভাবে পায়। এবং রেকটিফাই করা হয়েছে লং স্ট্যান্ডিং ক্লাসিফিকেশন গ্যাপস, অর্থাৎ আগে এতদিন পর্যন্ত যে ক্লাসিফিকেশনের মধ্যে তাদেরকে আনা হয়নি সেই যে একটা ভুল, সেই যে একটা গ্যাপস সেটাকে রেকটিফাই করা হচ্ছে। রাইট, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য নিডস ফর ক্লাসিফিকেশন। তো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি ছিল এবং কিসের কি প্রয়োজন ক্লাসিফিকেশনের? ডিনোটিফাইড ট্রাইবস ওয়ার ওয়ান্স লেভেলড অ্যাজ ক্রিমিনাল বলে লেভেল করা হয়েছিল, তাদেরকে নোটিফাইড করা হয়েছিল আন্ডার দ্য ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট অফ 1924 which was repealed in 1949. তো তাদেরকে ক্রিমিনালস অ্যাক্ট অফ 1924 সালের ক্রিমিনাল অ্যাক্টের দ্বারা তাদেরকে
লেবেল করা হয়েছিল অ্যাজ এ ক্রিমিনাল, এবং সেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1949 সালে সেটাকে রিপিল করে দেয়, সেটাকে মানে বহিষ্কৃত করে দেয়। However, since then various community including the Kaka Kalaikar community, sorry, however since then various commissions including the Kaka Kalaikar commissions of 1955, then the Mandal commissions of 1980, then the Renke commissions of 2008, and the last commission in 2017 have attempt and the EDAT commission of 2017 have attempt but failed to fulfill classify these communities। ঠিক আছে, তো হিস্টোরিক্যালি এই সমস্ত কমিশনস গুলো বিভিন্ন ট্রাইবস বা বিভিন্ন কমিউনিটিকে ইন্ডিকেট করার জন্য তারা কাজ করেছে, কিন্তু তারা ফেল হয়েছে। এই যে নাও রিসেন্টলি যে 268টা যে ট্রাইবসকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে চিহ্নিত করতে তারা আগেই ফেল হয়েছে। The EDAT Commissions of 2017 report identified 1,200 denotified semi-nodamic and nodamic tribes and highlighted 267 classified communities, 267 unclassified communities। তো লাস্ট যে কমিশন, ইডেট কমিশন অফ 2017, এই কমিশনটা 1200টা আইডেন্টিফাইড রিপোর্ট আইডেন্টিফাইড টু 1200 denotified semi-nodamic and nodamic tribes and highlighted 267 unclassified communities। তো এই যে কমিশন এটা আইডেন্টিফাই করেছে 1200টা ডিনোটিফাইড সেমিনোডামিক অ্যান্ড নোডামিক ট্রাইবসকে, অর্থাৎ যারা সম্পূর্ণ যাযাবর বা খানিকটা তারা যাযাবর টাইপের লাইফস্টাইল লিড করে সেরকম ট্রাইবসকে নোটিফাইড করেছে, আইডেন্টিফাইড করেছে, যার মধ্যে 267টা আনক্লাসিফাইড কমিউনিটি, যাদের 268টা রয়েছে আনক্লাসিফাইড, তাদের কমিউনিটির কোনো রকম কোনো ক্লাসিফিকেশন করা নেই। This led the Indian government to form a special community under the Niti Aayog in 2019, which assigned Indian ANSI, Anthropological Survey of India, and the Tribal Research Institute the tasks for ethnographic classification। তো যেটা মানে 2017তে এই যে ক্লাসিফিকেশনটা হয়েছে, এরপরে 2019-এর নীতি আয়োগ কি করেছে, এই যে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, এই দুটো অর্গানাইজেশনকে ভার দিয়েছিল তাদেরকে এনথ্রোগ্রাফিক অর্থাৎ তাদের যে এথনিটি তার উপরে ডিপেন্ড করে তাদের ক্লাসিফিকেশন করার জন্য। Key finding of the study: 267 communities classified. For the first time, these tribes have been systematically documented. প্রথমবারের জন্য এই যে 268টা যে কমিউনিটিস তাদেরকে ডকুমেন্টেড করা হয়েছে। 179 communities recommended for SC, ST and OBC inclusion. This inclusion aims to provide রিজার্ভেশন বেনিফিট। তো এর মধ্যে 179টি যে কমিউনিটিস রয়েছে তাদেরকে এসসি, এসটি এবং ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করতে রিকমেন্ড করা হয়েছে। দিস ইনক্লুশন এইমস টু প্রোভাইড রিজার্ভেশন বেনিফিটস। তো এই যে ইনক্লুশন করা হলে তাদের যে রিজার্ভেশনের যে বেনিফিটস সেগুলো তারা পাবে। 63 communities found untraceable. These groups may have merged with others community, changed name or migrated। তো 63 কমিউনিটিস যাদেরকে আনট্রেসেবল মানে যাদেরকে অনুসন্ধান করা যায়নি, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, দিস গ্রুপ মে হ্যাভ, এই গ্রুপগুলো সম্ভবত তারা অন্য কোনো কমিউনিটির সাথে মার্চ করে গিয়েছে, অথবা তারা তাদের নাম চেঞ্জ করেছে, বা তারা মাইগ্রেট করে নিয়েছে।
political and legal implication, the classification has sparked the debate on the reservation and special status. তো বর্তমানে যে ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 268টা যে কমিউনিটিস, তার মধ্যে 179টা যে কমিউনিটিসকে এসসি এসটি এন্ড ওবিসি তালিকাভুক্ত করতে বলা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে কোনটাতে, মানে কোন ক্যাটাগরিতে কোন কমিউনিটিকে রাখা, কোন ক্যাটাগরি আন্ডারে কোন কমিউনিটিকে রাখা হবে সেই নিয়ে একটা ডিবেট আসছে। ঠিক আছে, তো ইম্প্যাক্ট অন দ্য রিজার্ভেশন অ্যান্ড দ্য ওয়েলফেয়ার পলিসি। তো ডিবেটটা বেসিক্যালি হচ্ছে এখানে কিছু সংখ্যক কমিশন বা কিছু সংখ্যক নোবেলস পারসনস যারা বলছে তাদের জন্য এসসি এসটি অ্যান্ড ওবিসির মতোই আর একটা একটা ক্লাসিফিকেশন করা হোক। আবার কেউ বলছে যে না, এক্সিস্টিং যে ক্লাসিফিকেশন রয়েছে এসসি এসটি এন্ড ওবিসি তার আন্ডারেই তাদেরকে লিস্টেড করা হোক। ঠিক আছে, তো মেন যে বিষয়টা ইম্প্যাক্ট অন দ্য রিজার্ভেশন অ্যান্ড দ্য ওয়েলফেয়ার পলিসি, তো তাদেরকে যে কোনো ক্ষেত্রেই তাদেরকে লিস্টেড করা হোক না কেন, সেক্ষেত্রে ইম্প্যাক্ট কি হতে পারে। দিস With this classification, denotified tribes could access government welfare scheme reserved for the SC, ST and OBC, including education and employment opportunity. However, these nobles has rise novel has also raised political concern. There are two competing views with the Development and Welfare Board of denotified nomadic and semi-nomadic communities. তো প্রথমত হচ্ছে তাদেরকে যদি এই তালিকাভুক্ত করা হয় তাহলে পরে তারা গভর্নমেন্টের স্কিমস গুলো পাবে এবং তারা সেক্ষেত্রে অপরচুনিটিস পাবে কিসের ক্ষেত্রে, এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্টের। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এটাকে ভিত্তি করে দুটো কম্পিটিং ভিউজ, মানে দুটো ভিউজ আসছে, দুটো দৃষ্টিকোণ, অপোজিট দৃষ্টিভঙ্গি আসছে। এক হচ্ছে যে উইদিন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ওয়েলফেয়ার বোর্ড অফ দ্য ডিনোটিফাইড নোডামিক অ্যান্ড সেমি নোডামিক কমিউনিটিস। তো এই যে ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে, এই যে নোম্যাডিক সেমি নোম্যাডিক কমিউনিটিস গুলোর ডেভেলপমেন্টাল যে ওয়েলফেয়ার বোর্ড রয়েছে, তাদের মধ্যে দুটো ভিউজ আসছে। এক, সাপোর্ট ফর ইনক্লুশন ইন দ্য এসসি এসটি ওবিসি লিস্টেড। কেউ কেউ বলছে যে এটাকে এসসি এসটি এন্ড ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত করতে। সেকেন্ড, ডিমান্ড ফর এ সেপারেট রিজার্ভেশন ক্যাটাগরি। সেকেন্ডলি আর কেউ বলছে যে এই যে কমিউনিটিস 179টা কমিউনিটিস, এদের জন্য একটা আলাদা একটা রিজার্ভেশন ক্যাটাগরি তৈরি করতে। তো সাপোর্ট ফর দ্য ইনক্লুশন ইন দ্য এসসি এসটি অ্যান্ড ওবিসি লিস্টেড, তো যারা সাপোর্ট করছে ensure access to education, job and social welfare scheme, provide legal recognition and identify to these communities. তো তারা বলতে যাচ্ছে যে কমসে কম এই লিস্টে তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে তাহলে পারে তারা জবস, এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমস গুলো তারা পাবে এবং তার সাথে তাদের একটা লিগ্যাল আইডেন্টিটি তৈরি হবে। ঠিক আছে, আর যারা ডিমান্ড করছে সেপারেট রিজার্ভেশন ক্যাটাগরির জন্য, তাদের যে লজিক রয়েছে, অ্যাডভোকেট আর্গিউ দ্যাট ডিনোটিফাইড ট্রাইবস should have their own classification similar to the SC, ST and rather than being merged into the existing categories. তো তারা বলছে যে এই সমস্ত ডিনোটিফাইড যে কমিউনিটিস গুলোকে, যেগুলোকে আইডেন্টিফাইড করা হয়েছে, তাদের জন্য এসসি এসটি কমিউনিটিস এর মতন তাদেরকেও একটা নিজস্ব একটা কমিউনিটিস, নিজস্ব একটা ক্লাসিফিকেশন রাখা দরকার, তাদেরকে এই এক্সিস্টিং ক্যাটাগরির আন্ডারে আনা যাবে না। Some fears that merging them into SC, ST and OBC grouping might dilute the reservation benefits for other communities. তো কেউ কেউ ভয় পাচ্ছে যে তাদেরকে যদি সেই সমস্ত কমিউনিটিস গুলোকে যদি এই তিনটে সেকশনস এর আন্ডারে যদি লিস্টেড করা হয়, সেক্ষেত্রে অলরেডি যারা এই তিনটে সেকশনস এর আন্ডারে রয়েছে তাদের যে রিজার্ভেশন বেনিফিট সেটা ইম্প্যাক্টেড হতে পারে। Challenge and concern, political controversy. Activists in the state like Uttar Pradesh, Haryana, Madhya Pradesh and Gujarat are questioning the basis of the classification, fearing it may impact existing reservation structure. তো এখন যে চ্যালেঞ্জেস যেটা হচ্ছে এই ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল কন্ট্রোভার্সি উঠে আসছে।
যে সমস্ত অ্যাক্টিভিস্ট অর্থাৎ বিভিন্ন সামাজিক সচেতন যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, তারা কোশ্চেন করছে যে এই যে ক্লাসিফিকেশনের যে বেসিসটা, কিসের বেসিসে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে, এবং তাদের একটা চিন্তার বিষয় হচ্ছে যে এক্সিস্টিং রিজার্ভেশন স্ট্রাকচারের ইম্প্যাক্ট কি হতে পারে তাদের ক্লাসিফিকেশন, মানে তাদের ইনক্লুশন, তাদেরকে অন্তর্ভুক্ত করা হলে অলরেডি যারা এক্সিস্টিং ক্যাটাগরি রয়েছে তাদের রিজার্ভেশনের ক্ষেত্রে ইম্প্যাক্ট কি হতে পারে। নেক্সট, ডিলেইজ ইন ইমপ্লিমেন্টেশন। তো despite multiple commission advocating for the classification, government action has been slow, delaying welfare benefits. তো মেইনলি এখানে কি হচ্ছে, ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, ঠিক আছে। হিস্টোরিক্যাল misclassification, earlier census data mistakenly categorized some tribes as caste, creating confusion over the identify and the legal status. তো হিস্টোরিক্যালি যে মিস্টেক হয়েছে সেখানে কিছু কিছু ট্রাইবসকে কাস্ট বলে কি করা হয়েছে, ক্যাটাগরাইজ করা হয়ে দিয়েছে, যেগুলোকে সবগুলো রেকটিফাই করার জন্য টাইম লাগছে, এবং এটা গভর্নমেন্টের সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। ওয়ে ফরওয়ার্ড, the Anthropological Survey of India and the Tribal Research Institute have submitted their final reports to the special committee under the Niti Aayog. Currently, the committee is reviewing the recommendations before preparing a final report for the government. তো নীতি আয়োগের যে কমিটি রয়েছে তাদের কাছে এই যে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট, তারা তাদের যে ফাইনাল রিপোর্ট সেটাকে সাবমিট করেছে, এবং সেই রিপোর্টটাকে তারা কি করছে, রিভিউ করছে, এবং সেইটাকে রিভিউ করে তারা গভর্নমেন্টের জন্য ফাইনাল রিপোর্ট তৈরি করবে। ইফ দ্য রিকমেন্ডেশন আর অ্যাকসেপ্টেড, যদি এই রিকমেন্ডেশন গুলো যদি অ্যাকসেপ্ট করা হয়ে থাকে, মানে এই রিকমেন্ডেশন গুলোতে কি কি আছে, the state government will have a easier pathway to include these tribes in their reservation list. তো যদি এই রিকমেন্ডেশন গুলো যদি অ্যাকসেপ্ট করে নীতি আয়োগের কমিটি, এবং গভর্নমেন্টের জন্য যদি ফাইনাল রিপোর্ট তৈরি করে এই রিপোর্টের উপরে ভিত্তি করে, সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট একটা ইজিয়ার পাথওয়ে, একটা সহজ পথ খুঁজে পাবে, যার মধ্যে দিয়ে তারা তাদের রিজার্ভেশন লিস্টের মধ্যে এই ট্রাইবস গুলোকে নিয়ে আসতে পারে। সেকেন্ড, নিউ ওয়েলফেয়ার পলিসিস could be introduced to address socio-economic inequalities faced by these communities. তো সেকেন্ড কি হচ্ছে, নিউ ওয়েলফেয়ার পলিসি যেগুলো ইন্ট্রোডিউস করা যেতে পারে এই সমস্ত সোসিও ইকোনমিক ইনইকুয়ালিটিস, যে মানে এই যে কমিউনিটিস গুলোর দ্বারা যে সোসিও ইকোনমিক ইনইকুয়ালিটিস ফেস করেছে এই সমস্ত কমিউনিটিসরা, তাদের জন্য পলিসি ইন্ট্রোডিউস করা যেতে পারে। দেন দ্য debate can create a separate category for denotified tribes may gain momentum. এছাড়া আর কি হতে পারে, এছাড়া এই যে ডিনোটিফাইড ট্রাইবস গুলোকে যে আলাদা একটা সেপারেট ক্যাটাগরির আন্ডারে আনার কথা বলা হচ্ছে, সেটাও মোমেন্টাম পেতে পারে, মানে সেটাও হতে পারে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, কনক্লুশনে কি আছে, দ্য classification of denotified, semi-nodamic and nodamic is a crucial step toward rectifying historical injustice and ensuring their access to the government welfare scheme. তো এই যে ক্লাসিফিকেশন ডিনোটিফাইড, সেমি-নোডামিক এবং নোডামিক ট্রাইবস গুলোর, তাদের সম্পর্কে যে একটা ক্রুশিয়াল স্টেপ, একটা গুরুত্বপূর্ণ স্টেপ যেটা রেকটিফাই করছে, যেটা সংশোধন করছে তাদের সাথে যে হিস্টোরিক্যালি যে ইনজাস্টিস হয়েছে, তাদেরকে যে এতদিন ধরে তাদেরকে যে কোনো ক্যাটাগরাইজেশনের মধ্যে আনা হয়নি, তাদেরকে গভর্নমেন্টের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম প্রোভাইড করা হয়নি, সেইটাকে রেকটিফাই করা হবে, সেটাকে রেকটিফাই করা হবে। এছাড়া কি আছে, হাউএভার দ্য ইমপ্লিমেন্টেশন প্রসেস রিমেইন কমপ্লেক্স উইথ দ্য পলিটিক্যাল অ্যান্ড লিগাল চ্যালেঞ্জেস অ্যাহেড। যদিও এই যে প্রসেসটা এটা যথেষ্ট জটিল, এবং তার সাথে সেটা পলিটিক্যাল অ্যান্ড লিগাল চ্যালেঞ্জেস রয়েছে কিছু। The government and final decision on this matter, the government's
final decision on this matter will shape the socio-political landscape of reservation policies in India. তো গভর্নমেন্টের যাই ফাইনাল ডিসিশন হোক না কেন, সেটা যে সোশিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ রয়েছে অলরেডি, যে রিজার্ভেশন পলিসি, ভারতের যে রিজার্ভেশন পলিসি, তার যে সোশিও অ্যান্ড পলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ, তার একটা পরিবর্তন আসবে। ঠিক আছে, তো এই গেল আমাদের সেকেন্ড আর্টিকেল। অ্যাকচুয়ালি আর্টিকেলস গুলো আমাদের হিন্দু নিউজ পেপার যদি আমরা কেয়ারফুলি যদি আমরা পড়ি, কেয়ারফুলি যদি আমরা নিউজ পেপারটাকে যদি আমরা রিড করি, সেক্ষেত্রে আমরা দেখব আর্টিকেলের সংখ্যা খুবই কম, আর্টিকেল গুলো রিপিটেড হতে থাকে। একটা মাসে হয়তো বেশি বেশি হয়তো যে ইম্পর্টেন্ট নিউজ থাকে সেগুলো খুব বেশি হলে হয়তো 30 থেকে 35টা, বা তা অতগুলোও আসে না। ঘটনাগুলো রিপিটেড হতে থাকে। যেমন আজকে আমরা পড়লাম ইউএস ইন্ডিয়ার যে রিলেশন, এইটা এখন নেক্সট কিছু মাস ধরে এই নিউজটা রিপিটেড হতে থাকবে। তো আমরা আজকে জাস্ট কোয়ার্ডের সম্পর্কে দেখলাম এই নিউজ, এই আর্টিকেলটাকে বেস করে। এর পরবর্তীতে যতবার আমরা এই আর্টিকেলটা পাবো, আমরা এক এক করে ইন্ডিয়া এবং ইউএস এর যে আদার্স অ্যাসপেক্টস গুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখব। আমি যেহেতু এই ক্লাস মানে সেশনটা নতুন শুরু করেছি, তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যানেলটি খুবই নতুন, সেহেতু আমি বেসিক জিনিসগুলো দিয়ে তুলে ধরছি। অর্থাৎ যারা এই সেশনটি প্রথম থেকে দেখবে তাদেরকে ইনিশিয়াল জিনিসগুলো বুঝতে যেন অসুবিধা না হয়। তারপরে নেক্সট দিন যেদিন এই সেম ইন্ডিয়া ইউএস এর কোনো আর্টিকেল আসবে, সেদিন আমি ওয়ান স্টেপ অ্যাহেড কোনো টপিক সেটার সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো এই প্ল্যাটফর্মে, টিচিং প্ল্যাটফর্মে আমিও নতুন, এবং আমার যে স্টুডেন্টসরা, আমি সেই সমস্ত স্টুডেন্টসগুলোর উপরে বেশি ফোকাস করছি যারা বিগিনিং, যারা তাদের প্রিপারেশনটাকে শুরু করছে, তারা বেসিক জিনিসগুলো জানুক। হয়তো তাদেরকে বেসিক জিনিসগুলো বোঝাতে বোঝাতে আমার যে পড়ানোর যে কোয়ালিটি, সেটাও আস্তে আস্তে ইনক্রিজ হবে। আমিও স্টুডেন্টসদেরকে আরো বেশি ভালোভাবে সেই জিনিসগুলোকে বোঝাতে সক্ষম হব। তবে আমি রিকোয়েস্ট করছি এই ক্লাসটি তোমরা দেখো, এবং তার সাথে আমি যেভাবে ক্লাসটিকে রিপ্রেজেন্ট করছি, নোট মেকিং করেছি, নোটগুলো তোমরা অবশ্যই ফলো করো। নেক্সট আর্টিকেল কি বলেছে? নেক্সট আর্টিকেল বলেছে দ্য বাজেট পাইপলাইন অ্যান্ড ইন্ডিয়াস ফরেন পলিসি অ্যাম্বিশিয়াস। তো এটা ইন্ডিয়ার বাজেট সম্পর্কে আলোচনা করেছে। দিস আর্টিকেল ইজ টক্স অ্যাবাউট দ্য ইউনিয়ন বাজেট। এই বাজেট মানে এই আর্টিকেলটা ইউনিয়ন বাজেটের সম্পর্কে আলোচনা করেছে। বাজেট ইন্ট্রোডিউস ডেট এভরি ইয়ার অন 1st ফেব্রুয়ারি। প্রত্যেক বছর 1st ফেব্রুয়ারিতে বাজেট ইন্ট্রোডিউস করা হয়ে থাকে। বাজেট ইজ নাথিং বাট দ্য ব্লুপ্রিন্ট অফ এক্সপেন্ডিচার অফ দ্য কান্ট্রি। বাজেট কি? বাজেট হচ্ছে যে কান্ট্রির এক্সপেন্ডিচার, যে সারা বছরের যে এক্সপেন্ডিচার, তার একটা ব্লুপ্রিন্ট করা। The main themes of the budget is which ministry allocate which amount of money for the whole year. তো বাজেটের মেইন থিমস হচ্ছে কি? বাজেটের মেইন থিমস হচ্ছে যে কোন মিনিস্ট্রিকে কত অ্যামাউন্ট মানি অ্যালোকেট করা হবে সারা বছর তার মিনিস্ট্রির বিভিন্ন কাজবাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। In this article, we have seen the details of budget allocation for the Ministry of the External Affairs. এই যে আর্টিকেলসটা, এই আর্টিকেলসটাতে মেইনলি আমরা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে যে বাজেট অ্যালোকেশন করা হয়েছে সেটা সম্পর্কে আমরা দেখব। Normally, the budget for the Ministry of External Affairs overlooked compared to the others ministry. Normally কি হয়ে থাকে? Normally মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে বাজেট করা হয়ে থাকে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপরে যে বাজেটটা করা হয়ে থাকে, সেটা আদার্স মিনিস্ট্রিগুলোর থেকে খুবই কম। But this year, the budget for the Ministry of External Affairs has been increased because this year we have to focus on the better foreign policy. কিন্তু হিস্টোরিক্যালি চেঞ্জ, এই যে 2025-এর যে বাজেট, সেক্ষেত্রে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে বাজেটের অ্যামাউন্ট সেটাকে ইনক্রিজ করা হয়েছে। This article given the details of the how India's foreign policy will be in 2025 for this how much fund we need.
তো এই আর্টিকেলে মেনলি আমরা দেখব কি ইন্ডিয়ান ফরেন পলিসি 2025-এ কি হতে চলেছে এবং তার জন্য সেই ধরনের ফরেন পলিসিকে লিড করতে গেলে কিরকম অ্যামাউন্টের ফান্ডের প্রয়োজন, ঠিক আছে। নেক্সট ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ ফরেন পলিসি? হোয়াট ইজ ফরেন পলিসি? Foreign policy is a guiding principles of a country how the country will maintain relation with the other countries. তো ফরেন পলিসিটা কি? ফরেন পলিসি হচ্ছে গাইডিং প্রিন্সিপলস, যেটা কিছু নীতি যেটা গাইড করবে কিসে, যে না কোনো একটা দেশকে গাইড করবে। যেমন আমাদের দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে ফরেন পলিসি আছে, তো সেই নীতিগুলো ইন্ডিয়াকে গাইড করবে কিভাবে ইন্ডিয়া অন্য কোনো দেশের সাথে তার সম্পর্ক বজায় রাখবে। দিস ফরেন পলিসি ইজ ডিফারেন্ট ইন রেসপেক্ট টু ডিফারেন্ট কান্ট্রিজ। তো এই যে ফরেন পলিসি, এটা ডিফারেন্ট কান্ট্রি রেসপেক্টে ডিফারেন্ট হয়ে থাকে। যেমন ইন্ডিয়ার সাথে ইউএস এর ফরেন পলিসি একরকম, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ফরেন পলিসি একরকম, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ফরেন পলিসি একরকম, ইন্ডিয়ার সাথে রাশিয়ার ফরেন পলিসি একরকম, ইন্ডিয়ার সাথে ইসরায়েলের ফরেন পলিসি একরকম। ওকে, these articles important our GS paper 2 international relation. Now the India is playing leading role in global south, so we need good foreign policy and good fund allotment for the মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো বর্তমানে ইন্ডিয়া গ্লোবাল সাউথে, গ্লোবাল সাউথ বলতে কি, যে আমাদের যে ওয়ার্ল্ড ম্যাপের যে সাউদার্ন যে পোর্শনটা, স্পেশালি যেটা আমাদের সাউথ এশিয়ার যে অঞ্চলটা, সেখানে ইন্ডিয়া লিডিং রোল প্লে করছে। তার জন্য ইন্ডিয়াকে গুড ফরেন পলিসি মেনটেন করতে হবে এবং ফরেন পলিসিকে ভালোভাবে মেনটেন করার জন্য ফরেন মিনিস্ট্রি অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে ফান্ড অ্যালটমেন্টটা যথেষ্ট ভালো হওয়া উচিত। The budget saw a significant 23% increase, a rare spike compared to modest growth in previous year, yet to remain unfunded, comprising only 0.4% of India's total expenditure. তো ইন্ডিয়ার যে ফরেন পলিসির ক্ষেত্রে যে বাজেটটা করা হতো সেটা খুবই কম ছিল, কিন্তু সেটা এবছরে বাড়ানো হয়েছে। সেটা কত করা হয়েছে? 23%। এ ধরনের কোশ্চেন গুলো চলে আসে অনেক ক্ষেত্রে, যে ইন্ডিয়ার জিডিপির কত পার্সেন্ট ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে বাজেটে অ্যালোকেট করা হয়েছে। ফরেন মিনিস্ট্রির ক্ষেত্রে যে ইন্ডিয়ার যে টোটাল যে এক্সপেন্ডিচার, তার 0.4% অ্যালটমেন্ট করা হয়েছে। যেটা আগে খরচা হতো, যেটা আগে অ্যালটমেন্ট করা হতো, তার 20% ইনক্রিজ করা হয়েছে, বাট যেটা অ্যালটমেন্ট করা হয়েছে টোটাল এক্সপেন্ডিচারের, সেটা হচ্ছে 0.4%। ওকে, তো এই যে ইনক্রিজ করাটা, 23% ইনক্রিজ করাটা এবং টোটাল এক্সপেন্ডিচারের 0.4% এক্সপেন্ডিচার করাটা, এই দুটো বিষয়টা যেটা এখনো বিশেষজ্ঞদের কাছে কম বলে মনে হচ্ছে। ফরেন পলিসি অ্যান্ড বাজেট অ্যালোকেশন, the Ministry of External Affairs budget directly correlate with the India's ambitions on the global stage, as the India seek to lead the global south and enhance its influence. For its a well-funded Ministry of External Affairs is vital. তো কি বলেছে, যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বাজেটটা রিলেটেড, মানে ডাইরেক্টলি রিলেটেড কার সাথে? গ্লোবাল স্টেজের সাথে। মানে অন্যান্য যে মিনিস্ট্রি গুলো রয়েছে, যেমন মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ রোড, মিনিস্ট্রি অফ আদার সেক্টর যেগুলো রয়েছে, সেগুলো কিছু কিছু ডোমেস্টিক, কিছু কিছু রিলেটেড আছে ইন্টারন্যাশনালি, বাট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা ডাইরেক্টলি কোরিলেট হচ্ছে ইন্ডিয়ার অ্যাম্বিশনস অন দ্য গ্লোবাল স্টেজ। গ্লোবাল স্টেজে ইন্ডিয়ার যে অ্যাম্বিশনস, সেটাকেই রিপ্রেজেন্ট করছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো এটা একটা ভাইটাল মিনিস্ট্রি, এবং এই যে ইন্ডিয়ার যে একটা গ্লোবাল সাউথে যে নিজের ইনফ্লুয়েন্সটাকে বাড়ানোর যে একটা প্রচেষ্টা, বা নিজের ইনফ্লুয়েন্সটাকে বাড়িয়ে রাখার যে একটা চেষ্টা, সেইটার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর একটা ওয়েল ফান্ডেড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স খুব ভাইটাল, খুব প্রয়োজন। অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপরে ফান্ডটা আরো বেশি ভালো রাখা খুবই দরকার।
Current allocations fall short for supporting this goal, indicating a need for re-evaluation of the budget priorities. তো কারেন্টলি যে অ্যালোকেশনটা করা হয়েছে 4%, 0.4% of the total expenditure and the 23% increase from the previous expenditure. তো এই যে বিগত বছরগুলোর যে ফান্ড অ্যালোকেশন করা হয়েছিল তার থেকে 23% বৃদ্ধি, এবং টোটাল যে টোটাল যে এক্সপেন্ডিচার ইন্ডিয়ার তার মধ্যে মাত্র 0.4% যে অ্যালোকেশন করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর জন্য, এটা ইন্ডিয়ার সেই অ্যাম্বিশন গুলো পূরণের ক্ষেত্রে খুবই কম। সুতরাং এই বিষয়টাকে রি-ইভ্যালুয়েশন করে দেখার দরকার, পুনর্বিবেচনা করার প্রয়োজন। কম্পারেটিভ আন্ডারফান্ডিং, তো এটাকে কি করা হচ্ছে, এটাকে কম্পেয়ার করা হচ্ছে আন্ডারফান্ডিং এর সঙ্গে। উইথ দ্য Ministry of External Affairs budget consisting only 0.4% of the national budget. National budget is 0.4% Ministry of External Affairs এর জন্য। The national budget, it highlights the government limited focus on the foreign policy compared to other areas such as the defense or infrastructure. This disparity can hinder India's ability to project power and influence internationally, especially in the world where soft power and diplomacy are increasingly important. তো বর্তমান দিনে কি হচ্ছে, বর্তমান দিনে ইন্ডিয়ার যে সফট পাওয়ার বলে কথা না, সফট পাওয়ার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা হচ্ছে সফট পাওয়ার। তো ডিপ্লোমেসি হচ্ছে সফট পাওয়ারের মধ্যে পড়ছে, আর ডিফেন্স হচ্ছে হার্ড পাওয়ারের মধ্যে পড়ছে। মানে যে কোনো ইস্যুকে আমরা দুটো ভাবে কন্ট্রোল করতে পারি, এক হচ্ছে হার্ডলি, এক হচ্ছে সফটলি কিভাবে, আমরা যদি সে বিষয়ে আলাপ আলোচনা যুক্তি পরামর্শে যদি যাই সেটা হচ্ছে সফট পাওয়ার। তো এটাই হচ্ছে ডিপ্লোমেসি। আর যদি আমরা সেই বিষয়টাকে যদি আমাদের শক্তির দ্বারা যদি ডমিনেট করার চেষ্টা করি সেটা হচ্ছে হার্ড পাওয়ার প্রদর্শন করা, যে সেটা হচ্ছে ডিফেন্স। তো বর্তমানে ওয়ার্ল্ডে যে ডিপ্লোমেসি এবং যে সফট পাওয়ার এবং ডিপ্লোমেসির যে একটা ইম্পর্টেন্স এটা ইনক্রিজ হচ্ছে, সেই হিসাবে লক্ষ্য করে ইন্ডিয়া যেভাবে ডিফেন্সের উপরে ফান্ড অ্যালোকেট করছে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপরে ফান্ড অ্যালোকেট করছে, ফরেন মিনিস্ট্রির উপরে ফান্ডটা আরো বেশি বাড়ানো উচিত। ইকোনমিক টুলস ফর দ্য ডিপ্লোমেসি, তো ডিপ্লোমেসির ক্ষেত্রে যে ইকোনমিক টুলস গুলো রয়েছে, the Ministry of External Affairs need to develop stronger economic tools. তো এই ক্ষেত্রে বলা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে ইকোনমিক টুলস কে আরো বেশি স্ট্রঙ্গার করতে বলা হয়েছে। টু ফ্যাসিলিটেট দ্য রিজিওনাল ইন্টিগ্রেশন অ্যান্ড কোঅপারেশন, মানে বিভিন্ন দেশের সাথে ভারতের যে ইকোনমিক যে রিলেশনটা সেটাকে আরো বেশি ভালো করতে বলা হয়েছে, সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দায়িত্ব। As economic partnership become essential in the multipolar world, India must invest mechanism that foster economic diplomacy alongside traditional diplomatic effort. তো মেইনলি এখানে যেটা বলেছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে যাতে আরো বেশি ভালোভাবে কাজ করে ইন্ডিয়া এবং অন্যান্য দেশের সাথে যে ইকোনমিক যে রিলেশনটা সেটাকে আরো বেশি ভালোভাবে করার জন্য, যেটা ইন্ডিয়ার যে ইকোনমিক ডিমান্ড সেটা আরো বেশি ভালো পূরণ হবে, তাহলে পরে ইন্ডিয়া হয়তো আরো ভালোভাবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সহ আরো অন্যান্য ক্ষেত্রে তার ইকোনমিক যে ফান্ডিং যে অ্যালোকেশন সেটাকে আরো বেশি বাড়াতে পারে। চেঞ্জিং এইড ল্যান্ডস্কেপ, তো ইন্ডিয়ার যে এইড ল্যান্ডস্কেপ রয়েছে না, যে এইড সাহায্য করা, বিভিন্ন দেশ যখন কোনো সমস্যায় পড়ে সেখানে সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া, এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। সেই জিনিসটাকে চেঞ্জিং, দ্য ডিক্রিজ ইন outright grants and the increasing the lines of credit suggest a shift in the India's approach to foreign aid. ঠিক আছে, তো ডিক্রিজ করছে কি আউটরাইট গ্র্যান্টস অ্যান্ড ইনক্রিজ করছে কি লাইন অফ ক্রেডিট।
তো এটা কি সাজেস্ট করছে? এটা সাজেস্ট করছে ইন্ডিয়ান অ্যাপ্রোচ ফর দ্য টু দ্য ফরেন এইড। ঠিক আছে? তো লাইন অফ ক্রেডিট মানে হচ্ছে ধার হিসেবে কাউকে দেওয়া, আর আউটরাইট গ্র্যান্টস হচ্ছে কাউকে মানে সমস্যা থেকে বেরোনোর জন্য তাকে সেটা দিয়ে দেওয়া। ঠিক আছে? তো সেই রকম কিছু ফান্ড দিয়ে দেওয়ার থেকে ইন্ডিয়া শিফট করছে ধার হিসাবে দেওয়াতে। ঠিক আছে? যেটা কি মানে সাজেস্ট করছে, যেটা সাজেস্ট করছে ইন্ডিয়ার অ্যাপ্রোচ টু ফরেন এইড। While line of credit allows for sustainable project financing, they also required robust oversight and management which could stretch the Ministry of External Affairs existing capability. রিজিওনাল চ্যালেঞ্জ আছে, রিজিওনাল চ্যালেঞ্জ গুলো হচ্ছে ইন্ডিয়া বেস কমপ্লেক্স চ্যালেঞ্জ ইন দ্য ইমিডিয়েট নেইবারহুড ইনক্লুডিং পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি অফ দ্য মায়ানমার অ্যান্ড চেঞ্জিং রিজিম ইন বাংলাদেশ। তো এই যে রিজিওনাল যে চ্যালেঞ্জ, এইগুলোকেও মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর দেখাশুনো করতে হয়, এইগুলোর উপরে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে কাজ করতে হয়। ঠিক আছে? দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্যাপাসিটি to navigate these challenge effectively will depends on the enhanced funding and resource allocation. তো এই যে আদার্স কান্ট্রি গুলোর সাথেই তো মেন হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কাজবাজ। তো এইগুলোকে ঠিকঠাক ভাবে করার জন্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে ফান্ড অ্যালোকেশনটা সেটাকে আরো বেশি করা উচিত। এখানেও সেটাই বলতে চেয়েছে যে ইন্ডিয়া যেভাবে ফরেন মিনিস্ট্রির মানে ফরেন কান্ট্রিকে এইডের যে পলিসি চেঞ্জ করছে, সেক্ষেত্রে এটাই বোঝাতে যাচ্ছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অ্যালোকেশনটা যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের এই যে ফান্ড এইডের যে পলিসি সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। নেক্সট কি বলেছে? ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অ্যান্ড রিসার্চ। The Ministry of External Affairs' ability to conduct policy relevant research is critical for informed decision making. A stronger Indian Foreign Service (IFS) supported by research institution can bolster India's diplomatic effectiveness. However, cuts in funding for key academic institutions undermine this potential. তো ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অ্যান্ড রিসার্চ, ঠিক আছে? তো ফরেন মিনিস্ট্রি তো আর একা কাজ করে না। ফরেন মিনিস্ট্রিকে কাজ করতে গেলে ফরেন মিনিস্ট্রির বেশ কিছু তার ব্রাঞ্চেস আছে, যেমন রিসার্চ অর্গানাইজেশন আছে, রিসার্চ ইনস্টিটিউট আছে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস আছে। ঠিক আছে? তো ইন্ডিয়ান ফরেন সার্ভিসগুলো যারা ইউপিএসসি থেকে যারা ক্লিয়ার করে যারা আইএফএস সার্ভিস জয়েন করবে, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, তারা বিভিন্ন দেশে ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হয়ে যাবে। সেখান থেকে তারা সেই দেশের সাথে ইন্ডিয়ার রিলেশনকে কি করবে? তারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে, তাদের মেইন কাজটাই হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে তাদের কানেকশন, অর্থাৎ সেই দেশকে ভারতের সাথে যোগাযোগ, সেই দেশকে ভারতের সাথে রিলেট করে রাখবে। ঠিক আছে? তো এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে অন্য কোনো দেশের সম্পর্কে তথ্য এবং তার যে ফরেন পলিসি কোন দিকে যেতে পারে, তার সেই যে দেশটা পার্টিকুলার, তার গতিবিধির উপরে নজর রেখে ইন্ডিয়ার নিজের ফরেন পলিসিকেও কি করতে হবে? টাইম টু টাইম রিভাইজ করতে হবে। তার জন্য প্রয়োজন কি? ইনস্টিটিউশনাল রিসার্চ, ইনস্টিটিউশনাল সাপোর্ট। তো এই যে বিষয়গুলো, এইগুলোকে টোটাল একত্রিতভাবে চালাতে গেলে একটা বড় অ্যামাউন্টের একটা ফান্ডিং প্রয়োজন। সেগুলোকেই তুলে ধরতে চেষ্টা করা হয়েছে এই আর্টিকেলের মধ্যে দিয়ে, যেগুলো আমি কিছুটা ডিসকাস করলাম। আমি আশা করছি আমার বলা কথাগুলো হয়তো কিছু অংশ তোমরা বুঝতে পেরেছো। ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো কিছুটা সময় নিয়ে। আস্তে আস্তে তোমরা দেখবা যে এই নিউজ পেপার অ্যানালাইসিসটা সাথে সাথে তোমাদের স্ট্যাটিক্স পার্টও বিশেষ কিছু কিছু জায়গা একদম পরিষ্কারভাবে তোমাদের প্রিপারেশনের দিকে অনেকটা এগিয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে ডিজিটাইজেশন অ্যান্ড রেকর্ড কিপিং। The call for digitizing and declassified diplomatic record is crucial for transparency and historical accountability. তো এই যে ফরেন পলিসির ক্ষেত্রে যে রেকর্ড না, যেমন জানুয়ারিতে ফরেন পলিসি ইউএস এর সাথে ইন্ডিয়ার ফরেন পলিসি কি ধরনের,
মেবি 2 মাস পরে গিয়ে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে ইউএস এর ফরেন পলিসি ঠিকঠাক নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে ইউএস এর সাথে ইন্ডিয়ার যে ফরেন পলিসি সেটা চেঞ্জ করতে হতে পারে। আবার দেখা গেল নেক্সট ইয়ারে গিয়ে এমন কোনো ঘটনা ঘটলো যেখানে ইন্ডিয়া এবং ইউএস এর ফরেন পলিসি আরো বেটার হয়ে গেল। তো এই যে টাইম টু টাইম যে আপ অ্যান্ড ডাউন বা চেঞ্জেস, এইগুলোকে ডিজিটাইজেশনের মাধ্যমে রেকর্ড করে রাখা উচিত। তাতে পারে কি হবে, তাতে একটা ট্রান্সপারেন্সি থাকবে এবং একটা ইনফরমেশন নলেজ থাকবে যে এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারে বা এই সিচুয়েশনে এইভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যেমন আমাদের বর্তমান ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি তার যে এফোর্ট ফরেন মিনিস্ট্রির উপরে, সেটা অনস্বীকার্য, সেটাকে স্বীকার করতেই হবে। তো তার মতন একটা মানুষকে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রিতে অ্যাজ এ মিনিস্টার হিসাবে পাওয়ার পরে সে যা যা করছে সেগুলোকে যদি রেকর্ড করে রাখা হয়, তার পরবর্তীতে যে ফরেন মিনিস্ট্রি হবে সেই সমস্ত রেকর্ডগুলোর থেকে সে কিছুটা নলেজ গেইন করতে পারবে। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের নিউজ পেপার অ্যানালিসিস। এখানে আমি দুটো আর্টিকেল, একটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপরে ইন্ডিয়ার যে বাজেট, এবং তার সাথে আরেকটা যেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাসিফিকেশন ডিনোটিফাইড ট্রাইবস, এই দুটো আর্টিকেলসকে আমি নোট সহ খুব ক্লিয়ারিটির সাথে আমি ডিসকাস করার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশনটাকে জোর কদমে চালিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।